দর্শক, নিউজ টিভি বাংলায় সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি এলাকায়। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো আমরা বিভিন্ন মিছিল, মিটিং, বিভিন্ন প্রোগ্রামে আপনাকে দেখতে পাই। বিএনপির মনোনীত প্রার্থী যিনি রয়েছেন সামজীদা ইসলাম তুলি, ওনার বিভিন্ন প্রোগ্রামই আপনাকে দেখা যায়। তো সেই সূত্রে জানতে চাই যে আপনি যে আপনার এই স্থানটা তৈরি করেছেন কিভাবে এবং আপনি এখন বর্তমানে কি পদে আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ গোলাম হুসাইন ডালিম। আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আজকে এই পর্যায়ে আসার পিছনে আসলে দীর্ঘ সময়ের ব্যাপার। দীর্ঘ সময় যাবৎ রাজনীতি করে আজকে এখানে এই পর্যায়ে সে কথা যদি বলতে যাই তাহলে আমার জীবনের রাজনীতির শুরুটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়ে। ছাত্রদল দিয়ে শুরু করে আমি 92-93 থেকেই এই দলের সাথে সম্পৃক্ত রয়েছি। আমি প্রথমে ছাত্র দলের সাথে, এরপরে যুবদল। যুবদলে আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম। সাভার থানা যুবদলের সহ সাধারণ সম্পাদক ছিলাম। সাভার থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি সাভার থানা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তারপরে সাভার থানা যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। এরপরে সাভার থানা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি পাশাপাশি ঢাকা জেলা যুবদলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। সাভার থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি। আজকে আমি সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যে আছি, এখানে আসতে আমার এই যে দীর্ঘ সময়, এই কষ্টের কথাগুলো যদি আপনি একটু তুলে ধরতেন আমাদের মাঝে। বিশেষ করে এই গত 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে সময়টা আমরা বলি, এই সময়টা আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কি ধরনের মানে মর্মান্তিক, মানে ভয়ানক একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে রাজনীতি করতে হয়েছে। আমি বিশেষ করে 14 সালের নির্বাচন, যেটা আমাদের দেশে সাজানো একটি নাটক ছিল, নির্বাচনের পূর্বে এবং পরে যে আন্দোলন আমরা বিএনপি থেকে আন্দোলন করা হয়েছিল, এই আন্দোলনের সাভারে যদি 1-2টা নাম বলা হয় যে নেতৃত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে আমি তখন সাভার থানা যুবদলের আহ্বায়কের দায়িত্বে ছিলাম। আমি টোটাল যুবদলের দায়িত্ব নিয়ে আমি এখানে আন্দোলনের সংগ্রামে টোটাল নেতৃত্ব দিয়েছি। কিভাবে সামাল দিয়েছেন আপনি তখন ওই সময়? ওই সময় আসলে পুলিশের যে ঝামেলা, কখনো আমি আমার বাড়িতে এই একদিনের জন্য আমার বাড়িতে আমি কখনো ঘুম আসতে পারিনি। এটা সবসময় এটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে থাকতে হয়েছে পালায়া। আর যেই সমস্ত মামলাগুলি হইছে, মামলার কারণে তো পুলিশ সবসময় প্রতিদিন হয়তো দেখা গেছে কোনো কারণে আমার মা বাচ্চা ছিলেন। মাকে দেখার জন্য যদি যখন নাকি আমি আসতাম, দেখা যাচ্ছে মোটরসাইকেলে করে হেলমেট পরে এলাকায় ঢুকলে হয়তো কোনো না কোনোভাবে তারা খবর পেয়ে যেত। দেখা যাচ্ছে আধা ঘন্টার মধ্যে পুলিশ আমার বাড়ি পর্যন্ত আসতো। এর মধ্যে এখান থেকে আবার মোটরসাইকেল যোগে কোনো না কোনো রাস্তা দিয়ে আমার বের হয়ে যেতে হতো। প্রতি সপ্তাহে প্রতিটা দিন কোর্টে থাকতে হয়েছে। সকালে উঠে একটা মানে ডিউটি হয়ে গেছিল যে এইটা আগে করে ডিউটিটা শেষ করে তারপরে দলীয় কর্মকাণ্ড বা নিজের অন্য কাজে সম্ভব হইলে সেটা অংশগ্রহণ করছি। এটা যে একটা কি বিভীষিকাময় ছিল। আমি 15 সালে অ্যারেস্ট হই। 15 সালে আমার তখন 22টা মামলা ছিল। 22টা মামলা নিয়ে আমি অ্যারেস্ট হই। আমি প্রায় 2.5 মাস জেলে ছিলাম। এটা আসলে জেলে থাকা, এটা অনেকেই, অনেক নেতারা রাজনীতি করলে অনেকেই থাকে, ছিল এটা কতটা কষ্টের। এইসব মামলা ওই সময় জামিন হইতে যে কত টাকা পয়সা সবকিছু মিলে ফ্যামিলির হ্যারাসমেন্ট, এই মামলা মোকদ্দমায় শুধু আমি ব্যক্তিগতভাবে রাজনীতি কইরা যে আমি হ্যারাসমেন্ট হইছি বিষয়টা এরকম না। আমার আরো 2 ভাই মামলা খাইছে, 2-1 ভাই জেল খাটছে। তো আসলে আজকে এইখানে আসতে এটার অনেক বড় একটা ব্যাপার। অনেক কিছু করে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়া আজকে আমি এই দলকে ভালোবাসি বলেই আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমার এই ইউনিয়নটা এখন ঢাকা 14 আসনে অন্তর্ভুক্ত হয়েছে। এখন 14, এতদিন এখানে ছিলাম আর এখন 14তে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। আমাদের সংসদ নির্বাচনটা 14-র সাথে 14তে আমরা ভোট দিব। তো এই এই পর্যায়ে আমি একটা কথা শুনেছি যে আপনার মা নাকি এরই মাঝখানে একটা সময় মারা গেছে। তখন আপনার কি অবস্থা ছিল বা তখন আপনি কোথায় ছিলেন? আপনার মায়ের লাশ ঠিকমতো দেখতে পেরেছেন কিনা বা আসতে পেরেছিলেন কতক্ষণের জন্য তার কাছে, যদি একটু এই বিষয়টা, আপনার মায়ের বিষয়টা যদি একটু বলেন। আমার মা মারা যায় 2017 সালের 10ই সেপ্টেম্বর। আমাদের তখন বিএনপির জাতীয়বাদী দলের সদস্য সংগ্রহ একটা প্রোগ্রাম চলতেছিল। আমরা সদস্য সংগ্রহ করতেছিলাম, কিন্তু আমরা কোথাও এই সদস্য সংগ্রহের অনুষ্ঠানগুলি আমরা কোথাও করতে পারতেছিলাম না ওপেন। সাভারের কোথাও একটা অনুষ্ঠানও হয় নাই। কিন্তু আমি দলের একজন নিবেদিত প্রাণ, আমি একটা দায়িত্বে ছিলাম বিধায় আমি এইটা রিস্ক নিয়ে আমার বাড়ির সামনে আমি
একটা প্যান্ডেল করে বড় করে একটা অনুষ্ঠান করে আমি পুরা আমার ওয়ার্ডের একটা সদস্য সংগ্রহ অনুষ্ঠান করি। এইটা সেপ্টেম্বরের 8 তারিখে অনুষ্ঠানটা করি। আমি অনুষ্ঠানে মানে সব রেডি করে একবারে জাস্ট টাইমে এসে অংশগ্রহণ করি। এখানে আসলে তখন প্রশাসনের সাথে একটু কথাও বলছিলাম যে, আমি একটু একটা অনুষ্ঠান করার সুযোগ দেন। আমরা তো দল করি, আমাদেরই করতে হবে। এখানে যে আমাদের একটা ফাঁড়ি ছিল, এখানে যে ওই সময় যে দায়িত্বে ছিল, সে বলছিল যে যেকোনো একটা মাধ্যমে আমি যোগাযোগ করে কথা বলি। বলছিল যে ১ ঘন্টার মধ্যে প্রোগ্রাম করে আপনাকে চলে যেতে হবে। তো যাই হোক, আমি আসলে প্রোগ্রামটা আসলে সময় নিয়ে করা যায় না। হয়তো একটু সময় বেশি হয়েছিল, কিন্তু আমরা প্রোগ্রামটা শেষ করতে পারছিলাম না। এর মধ্যেই পুলিশ আসার পরে আমরা এখান থেকে যেকোনোভাবে বিভিন্ন লোকের সাহায্যে আমি এখান থেকে মানে সরে যেতে মানে সক্ষম হই। অ্যারেস্ট হয় নাই। কিন্তু তারা এসে আমার প্যান্ডেল ভাঙে, আমার বাড়িঘরের আমার বাড়িতে ঢুকে অনেক কিছু আসবাবপত্র ভাঙচুর করে, তারপরে তারা চলে যায়। তারপর এর পরের দিন আমার মা আসলে এমনি অসুস্থ হয়ে পড়ে। আগেও আমি জেলে যখন ছিলাম তখন এগুলো নিয়ে মা খুব ছিল। তো দর্শক, আপনারা দেখছেন আসলে তার কথা বলার ভাষা নেই। মা মা এমন একটা জিনিস, আসলে আমাদের কলিজা। এই মায়ের কথা, মায়ের প্রসঙ্গ যখন আসলে হাজার কষ্টের মাঝ থেকেও শোনার চেষ্টা করব যে সে তার মায়ের পরবর্তী। আসলে এই কথাগুলি ওইভাবে কখনো বলা হয়নি। আম যেমন আমার মা আ এই যে এই সমস্ত পুলিশের তাণ্ডবের কারণে সেও টেনশনে একটা ছিল। আমরাও বুঝতে পারি নাই। ১০ তারিখ রাত্রে সে স্ট্রোক করে, এরপরে মারা যায়। আসলে এগুলাই ছিল মূল কারণ। মা খুব মানে সুস্থ ছিল। আমি যেদিন বাসায় আসি প্রোগ্রামে, ওদিন কথা হইছে, দেখেছি মা পুরা অসুস্থ। তার এমনি কোনো মানে শারীরিক ওরকম বড় কোনো সমস্যা ছিল না। নরমালি তার ডায়াবেটিস ছিল। ডায়াবেটিস সবসময় চেকআপের মধ্যে ছিল, ডায়াবেটিস ভালো ছিল। কিন্তু ১০ তারিখ রাতে সে স্ট্রোক করে তার বিছানায় মারা যায়। আ এটা আমরা কেউ বুঝতেই পারিনি। সকালে দেখি যে সে পরবর্তীতে বুঝতে পারি যে সে স্ট্রোক করছে। তো যাই হোক, এটা রাজনীতি করতে গিয়ে অনেক কিছুই আ মানে ত্যাগ স্বীকার আমাকে করতে হইছে। আজকে যে অবস্থানে আজকে যেখানে আছি, আ ঢাকা ১৪ আসন, এখানে আমাদের আ বিএনপির মনোনীত যে ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, উনি একজন আন্তর্জাতিক পর্যায়ের একজন মানবাধিকার কর্মী। মায়ের ডাক নামে একটি সংগঠন করে উনি বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার যে মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার করছে, বিশেষ করে গুম এবং খুন, এইটা নিয়ে কোনো রকমের মানে নিউজ আন্তর্জাতিক মহল ওইভাবে এটা জানতো না, বা বাংলাদেশ থেকে ওইভাবে কেউ জানাইতেও পারে নাই। এই সানজিদা ইসলাম তুলি তার মায়ের ডাক নামক সংগঠন করে, এই সংগঠনের মাধ্যমে উনি আন্তর্জাতিকভাবে সকল মহলে উনি এটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। সবাই জানতে পারছে যে বাংলাদেশে কিভাবে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সাধারণ মানুষের উপরে কি রকমের অত্যাচার সে করছে, গুম খুন এগুলা যে চালাইছে, এইটা তার মাধ্যমে সারা পৃথিবী প্লাস এই আন্তর্জাতিক সংগঠন, হিউম্যান রাইটস থেকে শুরু করে জাতিসংঘ, সব জায়গায় সে এগুলা জানাইতে সক্ষম হয়েছে। তার ফলশ্রুতিতে এই ২৪-এর যে ছাত্র জনতার আন্দোলন, আমি মনে করি তারই ধারাবাহিকতায় এই আন্দোলন সংগ্রামে আমরা আন্তর্জাতিক মহলের সহযোগিতায় এবং সারা দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতার ব্যাপক সমাগম, ব্যাপক সহযোগিতায়, সকলের অংশগ্রহণে এই ফ্যাসিস্ট সরকার বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। আজকে দেশে মানুষের সাধারণ মানুষ ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, তারা যে ১৭ বছর নিজের ভোট নিজে দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যাইতে পারে নাই, সেই রাস্তাটা প্রশস্ত হয়েছে। মানুষ এখন সামনে যে ফেব্রুয়ারি ১২ তারিখে যে নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের ভিতরে, সেটা আমরা দেখতে পাই। আগামী এই ১২ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, আমি এই আমার ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পাশে থেকে সেই আমাদের সকল কষ্ট এবং আমার দলের যে অবস্থান, এই সমস্ত ব্যাপারগুলি তুলে ধরে আমি তার সাথে থেকে এই নির্বাচনে যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি, ধানের শীষকে যেন বিপুল ভোটে আমরা পাশ করে সংসদে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমি আমার আমার অবস্থান থেকে আমার কর্মকাণ্ডগুলি আমি চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন তার শুরু থেকে এই পর্যন্ত ঘটে যাওয়া কিছু আহ, কাহিনী, কিছু ইতিহাস, এগুলো আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরেছি। সঙ্গে থাকুন। মোহাম্মদ ইমন, নিউজ টিভি বাংলা, শাহবাগ, ঢাকা। নিউজ টিভি বাংলা, সত্যের সাথে আগামী পথে।